আজ আমরা এই ক্লাসে কিউব অ্যান্ড কিউবয়েড থেকে কিছু বিগত বছরের পরীক্ষায় আসা কোশ্চেন আলোচনা করব। তো এই ক্লাসটা করার আগে অবশ্যই তোমরা যে কনসেপ্ট ক্লাস ঘনক এবং আয়তঘনকের সেই ক্লাসটা দেখে নিও। সেখানে সব ফর্মুলা আমি আলোচনা করেছি। তো এই ক্লাসটা দেখে নেওয়ার পর এখন এই প্র্যাকটিস ক্লাসটা তোমরা করো, তাহলে দেখো তোমরা এই ক্লাসটা বুঝতে পারবে। তো চলো দেখো শুরু করা যাক। দেখি ফার্স্ট কোশ্চেন, দেখো কি দেওয়া আছে। কি একটা ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 2.6 সেন্টিমিটার, প্রতিটি ধারের দৈর্ঘ্য 2.6 সেন্টিমিটার, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বার করতে বলেছে। এইবার দেখো ঘনকের যে সম্পূর্ণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে কি, সমগ্র তলের ক্ষেত্রফল যেটা বলেছিলাম, টোটাল সারফেস এরিয়া যেটা বলেছিলাম, টোটাল সারফেস এরিয়া, এটাই বলেছিলাম সমগ্র তলের ক্ষেত্রফল, তাই তো। এবং ঘনকের ক্ষেত্রে এই টোটাল সারফেস এরিয়া ফর্মুলাটা কি বলেছিলাম, 6a²। মনে আছে নিশ্চয়ই। এটা কি, এটা ছিল বাহুর দৈর্ঘ্য বা ধারের দৈর্ঘ্য। ধার বা বাহু একই ব্যাপার। এখানে বাহুর দৈর্ঘ্যটা কত দেওয়া আছে, 2.6, তার মানে এর মান হচ্ছে 2.6। তাহলে এখন যদি আমরা এই ফর্মুলাতে জাস্ট এটা পুট করে দিই, তাহলেই দেখো অ্যান্সার আমার কাছে চলে আসবে। এবার জাস্ট এটা a² আছে, সেই জন্য 2.6 × 2.6 এটা মাল্টিপ্লাই করলেই আমরা উত্তরটা পেয়ে যাব। ঠিক আছে। এবার এটা 26 এর স্কোয়ার যদি আমরা লিখে দিই, কত হবে 26 এর স্কোয়ার, 676। দুটোর আগে দশমিক হবে, কারণ এখানে একটার আগে দশমিক, এখানে একটার আগে দশমিক, সেই জন্য আমরা দুটো সংখ্যার আগে দশমিক বসিয়ে দেবো, ইন্টু 6। এবার জাস্ট 6 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে অ্যান্সার আমরা পেয়ে যাবো। তো করে নিই, 6×6 = 36, 3 ক্যারি, 6×7 = 42, 3 × 45, হাতে 4, 6×6 = 36 আর 4 = 40। দেখো দুটোর আগে দশমিক ছিল, সেই জন্য আবার দুটোর আগে আমি দশমিক বসিয়ে দেবো। তাহলে কত হলো, 40.56, মানে অপশন বি। ক্লিয়ার। টোটাল একটা ফর্মুলা বেসড কোশ্চেন, জাস্ট টোটাল সারফেস এরিয়া তোমরা ফর্মুলাটা মনে রাখবে, 6a², এর মান তো দেওয়াই আছে, পুট করে দাও। ক্লিয়ার। চলো নেক্সট। নেক্সট দেখো কি বলেছে, 8 সেন্টিমিটার ধার বিশিষ্ট, দেখো ধার আর বাহু একই বললাম, ঘনকের আয়তন বের করো। এবার বড় ঘনকের আয়তন বা ভলিউম, ভলিউম বলেছিলাম ইংলিশটা, তাই না। এর ফর্মুলা কি বলেছিলাম, a³ আর এখানে এ মানে বাহু, এ মানে কি বাহু বা ধার, যা বলবে একই ব্যাপার, ঠিক আছে, বা প্রান্ত বলা যায়, সব একই। তো আচ্ছা, এর মানে এখানে কত দেওয়া আছে, 8, তাহলে 8 এর কিউব, 8 এর কিউব আমরা জানি কত হয়, 512। তাহলে হয়ে গেল অপশন ডি। ক্লিয়ার। দেখো ডাইরেক্ট ফর্মুলার উপর কোশ্চেন, রেলওয়ে গ্রুপ ডি এর কোশ্চেন 2022। তো এই জন্যই বলেছিলাম ফর্মুলা গুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো নেক্সট। দেখো দেওয়া আছে, প্রতিটি 7 সেন্টিমিটার বাহু বিশিষ্ট 6টি এক সমান ঘনক একে অপরের সন্নিকটে রাখা হয়েছে। মানে টোটাল 6টি ঘনক আছে, প্রত্যেকটা ঘনকগুলোর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 7 করে, প্রত্যেকটারই 7 করে, যাদেরকে একে অপরের সন্নিকটে রাখা হয়েছে। এই প্রকারে নির্মিত নিরেটটির আয়তন কত হবে। তাহলে দেখো কি বলতে চাইছে, 7টা তোমার কাছে ঘনক আছে, তুমি ধরো এরকম যদি 7টা ঘনক, আমি পুরোপুরি আঁকছি না, জাস্ট ধরো এটা একটা ঘনক, এর পেছন দিকে আছে আরো, কারণ 3D না তো, সামনের দিক দিয়ে দেখলে কি হবে, একটা বর্গক্ষেত্রই দেখাবে, কারণ এক একটা তলে একটা বর্গক্ষেত্র হয়। আমি সামনের দিকটাই দেখাচ্ছি ধরো। তো এইভাবে ও 7টা ঘনককে রেখেছে, এগুলো এক একটা ঘনক কিন্তু, ঠিক আছে, একটা দুটো তিনটে, এগুলো ঘনক করছি। 4টা দেখতে তোমার বড় ক্ষেত্রের মতো লাগছে, কিন্তু ধরো এর পেছন দিক আছে, ঠিক আছে, 5টা, 6টা, 7টা। তো এরকম ধরো 7টা ঘনক আছে, ঠিক আছে। এবার এক একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য বলে দিচ্ছে 7, তাহলে দেখো এটাও 7, এই বাহুটা, আবার এই বাহুটাও হবে 7, এই বাহুটাও হবে 7, এটাও 7, এটাও 7, এটাও 7 আর এটাও 7। তাহলে মোট যে এই দৈর্ঘ্যটা কত হয়ে যাবে, 49। তাই তো। এইবার দেখো দৈর্ঘ্যটা তো 49 হয়ে গেল,
এবার যদি ভাবো এই ঘনকটা যদি আমি পুরোপুরি ধরি, এরকম তো ঘনকটা আছে তাই না, এভাবে আছে, এভাবেই 7টা ঘনক আছে, এভাবে আমি জাস্ট পাশাপাশি ওদেরকে বসিয়ে দিয়েছি, এরকম ভাবে আছে, বুঝতে পারছো ফিগারটা? 7টা ঘনক এইভাবে পাশাপাশি আমি সন্নিকটে রেখে দিয়েছি। তাহলে এর দৈর্ঘ্যটা কত হয়ে যাচ্ছে? 49। প্রস্থটা কত থাকবে? প্রস্থটা তো সেই 7ই থাকবে, তাই না? আর এই উচ্চতাটাও থাকবে দেখো 7, তাই না? তো 7টি ঘনক যখন আমি সন্নিকটে পাশাপাশি একে অপরের সাথে লাগিয়ে দিচ্ছি, জয়েন করে দিচ্ছি, তখন তার দৈর্ঘ্য বা লেন্থ হয়ে যাচ্ছে কত? 49। কিন্তু প্রস্থ আর উচ্চতা দুটোই কত থেকে যাচ্ছে? 7 করে থেকে যাচ্ছে। তাহলে এই যে ফিগারটা আমার কাছে তৈরি হলো, এটা দেখো একটা আয়তঘন তৈরি হয়ে গেল না? আবার একটা আয়তঘন, আয়তঘন এরকম যদি একটা ফিগার থাকে আমার কাছে, আমি এটাকে কি বলবো? ঘনক বলবো না আয়তঘনক বলবো? এরকম টাইপের যদি একটা ফিগার থাকে, জাস্ট এই ফিগারটাই তো, তাই না? তাহলে এটা কি হয়ে গেল? একটা কিউবয়েড বা আয়তঘন। আয়তঘন, আয়তঘন কি হয়? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুলো আলাদা হয়। তো এখানে দেখো দৈর্ঘ্যটা 49, প্রস্থ আর উচ্চতাটা একই আছে, 7 আর 7। এবার এই ঘনকটার কি বার করতে বলেছে? সরি, এই নিরেটটার কি বার করতে বলেছে? আয়তন। এবার আয়তঘনকের আয়তন কি হয়? আয়তনের ফর্মুলা আমরা জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এল ইন্টু বি ইন্টু এইচ। তাহলে দেখো এল এখানে 49, বি এখানে 7, এইচ এখানে 7, 7 ইন্টু 7 49, তাহলে 49 ইন্টু 49, এটা হয়ে যাবে আয়তন, তাই তো? তাহলে 9 9 81, মানে ইউনিট ডিজিট হবে 1। এক তো কোনো অপশনে নেই। আচ্ছা আচ্ছা, সরি সরি, একটা জায়গায় ভুল হয়েছে। দেখো এই টোটাল 6টি আমার কাছে ঘনক ছিল, তাই না? 6টি ঘনক, 6টি ঘনক লাগানো হয়েছে। তার মানে আমি এখানে 7টা করে ফেলেছি। এটা হচ্ছে 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা করে ফেলেছি। মানে এটা, এটা নয়, 6টা ঘনক, এতটা। তো 6টা ঘনক যদি হয়, তাহলে 6টা ঘনক যদি হয়, টোটাল দৈর্ঘ্যটা কত হয়ে যাবে? দৈর্ঘ্যটা 49 নয়, 6 7 42 হয়ে যাবে। 7 7 14 21 28 35 42, তাই তো? 6টা যদি থাকে তাহলে 6 এক একটা 7 করে 6 7 42 হয়ে যাবে। তার মানে দৈর্ঘ্যটা এখানে 49 নয়, দৈর্ঘ্যটা হয়ে যাবে 42। দৈর্ঘ্যটা হয়ে যাবে 42, এটা হয়ে যাবে 42 ইন্টু 7 ইন্টু 7, মানে 42 ইন্টু 49। 9 2 18 ইউনিট ডিজিট হবে 8, তাই না? 2 এর সাথে 9 গুণ করলে 9 দিয়ে 18 হবে, 18 8 বসবে, মানে লাস্টের ডিজিটটা হবে 8, লাস্টের ডিজিটটা 8, অপশন বি তেই আছে একমাত্র। ক্লিয়ার ব্যাপার অঙ্কটা? খুব সুন্দর কোশ্চেন, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এটাও গ্রুপ ডির কোশ্চেন 2022-এর। চলো নেক্সট। দেখো কি আছে, যে একটি ঘনকের এক পাশের পরিসীমা 24। আচ্ছা, এক পাশের মানে কি? মানে একটা তলের যে কোনো একটা দিকের। তাহলে ঘনকের এক পাশ বলতে একটা তো বর্গক্ষেত্র, কারণ প্রত্যেকটা সাইডই প্রত্যেকটা তলে হয় এক একটা বর্গক্ষেত্র, তাই না? এক পাশের বলতে একটা যে কোনো দিকের বলছে। তোমার যদি ঘনকৃতি একটা ঘর হয়, তাহলে ঘরের এক পাশের মানে কি? তোমার যে কোনো একটা দেওয়াল বোঝাবে, ডান দিকে বাঁ দিকে সামনে পেছনে বা উপর নিচে, যে কোনো একটা একটা দিককেই এক পাশ বলবো আমরা, তাই না? তাহলে একটা পাশ মানেই একটা বর্গক্ষেত্র। এবার বর্গক্ষেত্র যখন, তার পরিসীমা কি হয় বলতো? তার তো প্রত্যেকটা বাহু সমান হয়, প্রত্যেকটা বাহু সমান হয়। তাহলে পরিসীমা মানে বাউন্ডারি বলেছিলাম, তাই না? বর্গক্ষেত্রের ক্লাসে বলেছি পরিসীমা মানে বাউন্ডারি। তার ফর্মুলা কি হয়? 4a, কারণ 4টা a, সেটারই ভ্যালু বলে দিয়েছে আমার কাছে 24। তাহলে এখান থেকে ঘনকের বাহুর দৈর্ঘ্য বা ধারের দৈর্ঘ্য বা প্রান্তের দৈর্ঘ্য যা বলবে সেটা আমরা পেয়ে গেলাম কত? 4 6 24 হবে, কাটাকাটি করলে 6 হয়ে যাবে এর ভ্যালু। এবার আমাকে বলেছে ঘনকের আয়তন বার করতে। আয়তনের ফর্মুলা কি? একটু আগেই করলাম, আয়তন হয় এ কিউব, মানে 6 কিউব, 6 কিউব হয়ে যায় 216, অপশন ডি। ক্লিয়ার জিনিসটা? কত সহজ জিনিস। নেক্সট চলো। নেক্সট দেখো দেওয়া আছে একটা ঘনকের অন্তঃকর্ণের পরিমাপ 8√3। এবার ঘনকের যে কর্ণ, কর্ণ কার? ঘনকের
এর ফর্মুলা কি বলেছিলাম? ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে, √3 × a বলেছিলাম। দেখো এটাই দেওয়া আছে আমার কাছে, কত? 8√3। তাহলে এখান থেকে a এর মান কত হয়ে যাবে? √3 তো কেটে যাবে, এর মান হয়ে যাবে কত? 8। হয় কি বার করতে বলেছে? আয়তন। তোমরা বলো আয়তন ফর্মুলা হয়ে যায় a কিউ, তাই না? মানে বাহুর কিউ হয়ে যাবে 8 এর কিউ, 8 এর কিউ হয়ে যায় 512, মানে অপশন সি। টোটালি ফর্মুলা বেসড, তাই না? ফন্ডের ফর্মুলাটা মনে রাখলেই ইজিলি হয়ে যাবে অঙ্কটা। চলো নেক্সট দেখি। নেক্সট দেখো দেওয়া আছে একটা ঘনকের আয়তনের অনুপাত দেওয়া আছে এটা। তাহলে ঘনকের কোশ্চেন দেওয়া আছে কি? আয়তন, আয়তনের অনুপাতটা দেওয়া আছে কত? 64। আচ্ছা আয়তনের ফর্মুলা কি হবে বলতো? a কিউ, তাই না? এটা দেওয়া আছে কত? 64 আর একটা 1331। আমাকে জানতে চাই যে সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত, টোটাল সারফেস এরিয়ার অনুপাত জানতে চেয়েছি। আচ্ছা এটা তো আয়তনের দেওয়া আছে, এই আয়তন তো a কিউব থেকে যদি আমরা a তে আসি তাহলে কি করতে হবে? না এগুলোর কিউব রুট করে দিতে হবে। স্কোয়ার থাকলে নর্মাল রুট করি বা স্কোয়ার রুট করি, কিউব আছে বলে এটা কিউব রুট করে দেবো। কিউব রুট মানে কি? নর্মাল রুট বা নর্মাল রুট বলি বা স্কোয়ার রুট বলি, সেটা একই জিনিস। রুটে কি হয়? ধরো √4 আছে, মানে সেখানে 2 × 2 করি আমরা, 2 থেকে একটা বেরোয়। তাহলে নর্মাল রুটে বা স্কোয়ার রুট একই জিনিস। আমরা যেটাকে রুট বলি সেটা অ্যাকচুয়ালি সেটার নাম স্কোয়ার রুট। স্কোয়ার রুট দুটো একই জিনিস। তো সেখানে কি হয়? 2 থেকে একটা বেরিয়ে আসে। যদি কিউব রুট হয় তাহলে মনে রাখবে যে, যেমন কিউব রুট অফ 8 লিখলাম, তাহলে 8 কে আমরা দেখো লিখতে পারি 2 × 2 × 2। তাহলে কিউব রুট অফ 8 মানে 2, কিউব রুট অফ 8 মানে 2। দেখো 3টে 2 থেকে একটা 2 বেরোলো। স্কোয়ার মানে 2 থেকে একটা, কিউব মানে 3টে থেকে একটা। তো সেরকম যদি কিউব রুট অফ 64 থাকে, 64কে লেখা যায় 4 × 4 × 4। আর 1331কে লেখা হয় 11 × 11 × 11। তো এগুলো, এই কিউব গুলো আমাদের মনে থেকে যায় যে 64 হচ্ছে 4 এর কিউব, 1331 হচ্ছে 11 এর কিউব। তো এগুলো ডাইরেক্ট লেখাই যায়, ঠিক আছে? তাহলে 4:11 হয়ে গেল। এ মানে কি? বাহু বা ধারের অনুপাত। তাহলে বাহুর অনুপাত কত হয়ে গেল? 4:11। এবার আমাকে বার করতে বলেছে, দেখো টোটাল সারফেস এরিয়া, সমগ্র তলের ক্ষেত্রফল। এবার বলো সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? সমগ্র তলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল এর ফর্মুলা দেখো হয় 6a²। তাহলে এটা কত হবে? 6a² মানে 4 এর স্কোয়ার, তাই না? প্রথমটা 4 × 4 এটার ক্ষেত্রে কত হবে? 6a² মানে 11 × 11। দুটোর ক্ষেত্রে তো 6 কেটে যাবে। তাহলে এটা হয়ে গেল 4 × 4 = 16, আর এটা হয়ে গেল 11 × 11 121। তাহলে এটা হয়ে গেল আমার কাছে টোটাল সারফেস এরিয়া বা সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত 16:121, অপশন এ। ক্লিয়ার? বোঝা গেল? চলো নেক্সট। নেক্সট দেখো দেওয়া আছে কি, যদি একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, তাহলে বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করাচ্ছে মানে বাহু আমরা কি দিয়ে লিখি? এ লিখি। সেটা ধরো 1 ছিল, 1 থেকে কত করা হলো? 2 করা হলো, তাই না? তাহলে তার আয়তন, আসল আয়তনে কত? তাহলে আসলে এটা লিখলাম, মানে আসল মানে কি? প্রথমে যেটা ছিল, প্রথমে কত ছিল? 1, তারপর এটা হচ্ছে পরে বা পরিবর্তন করে বাড়িয়ে বা কমিয়ে যেটা করা হলো সেটা, ঠিক আছে? তাহলে প্রথমে বাহু যদি 1 ছিল সেটা দ্বিগুণ করা হয়েছে, মানে পরে এটা 2 হয়ে গেল। তাহলে আমাকে জানতে চাইছে আয়তন কত হবে। এবার বলি ঘনকের আয়তন মানে কি হয়? a কিউব। a কিউব মানে এটা হয়ে গেল 1 এর কিউব, আর এটা হয়ে গেল 2 এর কিউব। তাহলে 1 এর কিউব মানে তো একই থেকে যাবে, আর 2 এর কিউব মানে 8 হয়ে যাবে। তাহলে দেখো কি হচ্ছে, এটা প্রথমে 1 ছিল, এখন 8 হয়ে গেল, মানে কত গুণ হচ্ছে? 8 গুণ হয়ে যাচ্ছে, তাই না? একের সাথে 8 গুণ করবো তবে না 8 হবে। তাহলে 8 গুণ হয়ে যাবে, অপশন সি। ঠিক আছে, এনটিপিসি কোশ্চেন দেখো 2021-এর। নেক্সট চলো দেখো, একটা ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেওয়া আছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেওয়া আছে। এবার বলো পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হয়? পৃষ্ঠতল মানেই সমগ্র পৃষ্ঠতলেরই দেওয়া আছে ধরে নেবে, ঠিক আছে? পৃষ্ঠতলের ক্ষেত্রফল যেটা আমরা জানি ঘনকের ক্ষেত্রে হয় 6a², যেটার ভ্যালু দেওয়া আছে 3750।
তাহলে এখান থেকে যদি আমি এ স্কোয়ার সমান বার করি তাহলে 6টা এদিকে ভাগ হয়ে যাবে, ডিভাইড বাই 6, কাটাকাটি করো, 6 6 36, 6 2 12, 6 5 30। তাহলে এ স্কোয়ারের ভ্যালু হচ্ছে 625। তাহলে এ এর ভ্যালু কত হবে? রুট ওভার অফ 625। 625 কার রুট হয় আমরা জানি, 25 রুট হয়, তাই না? তাহলে বাহুর দৈর্ঘ্য হয়ে গেল 25। এবার বার করতে কি বলেছে? আয়তন। বাস আয়তন বের করো। আয়তনের ফর্মুলা হয় কি? এ কিউব, মানে এখানে যে 25 কিউব। এবার 25 মান যদি কারো মনে থাকে খুব ভালো, আদারওয়াইজ বার করতে হবে। 156 225, এটা হয়ে গেল 25 কিউব। ঠিক আছে, 25 × 25 × 25 করলে বেরিয়ে যাবে অপশন ডি। চলো নেক্সট। দেখো এটা কি বলেছে, বলেছে একটি ঘনকের সবকটি বাহুর যোগফল 48 সেন্টিমিটার। সবকটি বাহু, আচ্ছা ঘনকের বাহু বা ধারের সংখ্যা কত বলতো? 12টি, তাই না? দিদি দেখেছি। এবার যদি ঘনকের কথা বলি, ধরো ঘনকের তো এক সব তো বড় ক্ষেত্র, তাই না? প্রত্যেকটা তল বড় ক্ষেত্র। বড় ক্ষেত্র যদি হয় তাহলে ওর প্রত্যেকটা বাহু কি হবে? সমান হবে। প্রত্যেকটা বাহু হবে সমান, মানে সব এ এ এ করে হবে। তো টোটাল বাহু সংখ্যা যদি বাহু হয়, সরি, টোটাল বাহু সংখ্যা যদি 12টি হয়, তাহলে বাহুর যোগফল সব কটি বাহুর যোগফল, দেখো এক একটা বাহু আমি কত ধরছি? এ এ করে করে ধরছি সব কটাই, তাহলে 12টা বাহু হবে 12 এ, তাই তো? কিন্তু আমাকে যোগফলটা কত বলে দেওয়া হচ্ছে? 48। তার মানে আমি বলতে পারি 12 মানে হচ্ছে কত? 48। এর ভ্যালু হয়ে যাবে 4 12 48, তাহলে 4। তাহলে বাহুর দৈর্ঘ্য কত হয়ে গেল? 4। আমাকে বার করতে বলেছে আয়তন। আয়তন হয় কি? এ কিউব, মানে এটা হয়ে যাবে 4 কিউব, আর 4 কিউব হয়ে যায় 216। অপশন বি, ঠিক না? বাহু 12টা হয়, তো বাহুগুলোর যোগফল 48 বলেছে, তাহলে 12টা বাহু যোগফল 12 12 মানে 48, এর মান হয়ে গেল 4, আয়তন হয়ে যাবে 4 কিউব 216। এটা আরবি জে এর কোশ্চেন, দেখো 2019। সহজ কোশ্চেন, ফর্মুলা বেসড একদম। ঠিক আছে, নেক্সট। নেক্সট দেখো দেওয়া আছে যে যদি একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ বাড়ানো হয়, তাহলে আবার বাহুর দৈর্ঘ্য বাড়ানো হচ্ছে 3 গুণ, বাহু 3 গুণ করা হচ্ছে, বাহু এ 3 গুণ করা হচ্ছে, মানে কি 1 থেকে করা হচ্ছে কত? 3। তাহলে আয়তন কি চেঞ্জ হবে? এটা আমাকে কোশ্চেন করেছে। আয়তন মানে কি হয়? এ কিউব। তাহলে 1 কিউব থেকে এটা হয়ে যাবে কত? 3 কিউব। 1 কিউব হয় 1, 3 কিউব হয় 27, তাহলে কত গুণ হচ্ছে? 27 গুণ হয়ে যাচ্ছে, তাই না? অপশন ডি। ক্লিয়ার না? চলো নেক্সট দেখি। নেক্সট দেখো দেওয়া আছে যে একটা ঘনকের সবকটি ধারের যোগফল বর্গক্ষেত্রের পরিসীমার সমান। বাস এইটুকু দেখো, সবকটি ধারের যোগফল। কটা ধার সবকটি মানে? সবকটি মানে 12টি ধার আছে, এটা আমরা জানি। এক একটা ধার যদি আমরা এ করেই ধরি, তাহলে সবকটি ধারের যোগফল আমি এটা বলতে পারি, সবকটি ধারের যোগফল। দেখো তো, আমি লিখতে পারি 12a, কারণ এক একটা ধার আমরা এ করে ধরি, টোটাল আছে 12টি ধার, তাহলে সবকটি ধারের যোগফল হয়ে যাবে 12a। একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান, তাহলে একটা বর্গক্ষেত্র আছে, ঘনক তো হয়ে গেল সেটা একটা আলাদা জিনিস, একটা ঘনক আছে। এবার ঘনকের যে বর্গক্ষেত্র, সেই বর্গক্ষেত্রটাকে কিন্তু বলেনি, আলাদা একটা বর্গক্ষেত্র আছে, ঠিক আছে? ঘনকের যে তলগুলো এক একটা বর্গক্ষেত্র, তো তো এই বর্গক্ষেত্রের কথা কিন্তু বলেনি। এরকম পাশে ধরো আরেকটা বর্গক্ষেত্র আছে। এবার বলা হচ্ছে যে এই ঘনকটার সবকটা ধারের যে যোগফল এই ঘনকটার পরিসীমার সমান। আচ্ছা এটা তো আমি বাহুগুলোকে এ করে ধরে নিয়েছি, তাই না? সবকটা বাহুকে, সেই জন্য 12 লিখেছি। এবারে এই যে বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুকে আমি এক্স ধরলাম, ধরুন। তাহলে এই বর্গক্ষেত্রের পরিসীমাটা, পরিসীমা কি হবে বলতো?
পরিসীমা হয়ে যাবে এক্স মানে 4টেই এক্স হবে, তাই না? পরিসীমা হয়ে যাবে 4x, হবে তো? তাহলে আমাকে বলেছে যে এইটার সবকটি ধারের যোগফল আর এইটার পরিসীমা সমান, তার মানে আমি বলতে পারি না যে 12a মানেই হচ্ছে 4x। এবার যদি এটা কাটি 4×3 = 12, তাহলে 3a ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এক্স। আপাতত এটুকু আমি বলতে পারি। নেক্সট কি বলেছে, ঘনকের আয়তনের মান বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। আবার বলছে যদি ঘনকের আয়তন আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হয়। আচ্ছা, ঘনকের আয়তন, এটা হচ্ছে ঘনকটা, এর আয়তন কি হবে বলো? এর আয়তন হবে a কিউব, আর এর ক্ষেত্রফল কি হবে, তাই না? বর্গক্ষেত্রের কি বার করতে বলেছে? ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে কি বলো, বাহু স্কোয়ার। বাহুটা এখানে এক ধরেছি, তার মানে এক্স স্কোয়ার। তাহলে এই দুটো এবার সমান বলেছে, মানে a কিউব সমান বলে দিয়েছে এক্স স্কোয়ার। তাহলে বর্গক্ষেত্রটির বাহুর পরিমাপ কত হবে? তার মানে বর্গক্ষেত্রের বাহুর পরিমাপ মানে কি এক্স, তার মানে এক্স এর মান আমাকে বার করতে বলেছে। তাহলে এক্স এর মান যদি আমাকে বার করতে হয়, এখান থেকে আমি কি করে বার করবো? এই দুটো ইকুয়েশন আমরা পেয়েছি, এখান থেকে আমাকে এক্স এর মান বার করতে হবে। তাহলে দেখো, আমরা যদি এখান থেকে এক্স এর মান বার করতে চাই, তাহলে এখানে এ সমান আমরা কি লিখতে পারি বলতো? এ সমান আমি লিখতে পারি এক্স, আর এই 3টা চলে আসবে নিচে। তাহলে এ এর মান পেয়ে গেলাম কত? x/3। এর মান x/3, এটা আমি এখানে বসিয়ে দেবো এই ইকুয়েশনটা বলে। এই ইকুয়েশনটা এর জায়গায় আমি বসিয়ে দেবো কত? x/3। তার তো কিউব ছিল, সেই জন্য আমি কিউব দিয়ে দেবো, ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার রাইট সাইডে। ঠিক আছে, এবার এটা একটু ক্যালকুলেশন করবো। দেখো, এক্স কিউব আছে, তাহলে এটা এক্স কিউব হয়ে যাবে, আর তিনের নিচে 3-এর কিউব হয়ে যাবে। 3-এর কিউব মানে কত? 27, ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এবার একটা জিনিস দেখো, এক্স কিউব, এই এক্স স্কোয়ারটা যদি বাঁ দিকে আসে, তাহলে কি হয়ে যাবে বলো? বাই হয়ে যাবে। আর এই 27টা যদি ডান দিকে যাই, 27টা চলে যাবে উপরে, কারণ 27টা নিচেই ছিল। এবারে এক্স স্কোয়ার আর এক্স কিউব, এক্স কিউব মানে 3টে এক্স, এক্স স্কোয়ার মানে 2টে এক্স। তাহলে দুটোর সাথে দুটো কেটে যাবে, একটা এক্স পড়ে থাকবে, আর একটা এক্স এর ভ্যালু কত চলে এলো? 27। আমাকে তো এটাই জানতে চেয়েছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, তাহলে পেয়ে গেলাম কত? 27। অপশন সি। দেখো, অঙ্কটা বুঝতে পেরেছো তো? খুব সুন্দর কোশ্চেন, লজিক্যাল কোশ্চেন, আর প্রত্যেকটা স্টেপে এক একটা লাইন পড়ে পড়ে তোমাদেরকে করে দেখালাম। আশা করছি তোমরা বুঝতে পারছো, না বুঝলে কিন্তু আমাকে জানিও অবশ্যই। ঠিক আছে না? চলো নেক্সট দেখি কি আছে। নেক্সট দেখো, বলা আছে কি একটা ঘনকের আয়তন, যদি একটা ঘনকের আয়তন 54, 18 আর 6 সেন্টিমিটার মাত্রা বিশিষ্ট আয়ত ঘনকের আয়তনের সমান হবে। তার মানে এখানে এবারে দুটো জিনিস আছে, একটা ঘনক আছে আর একটা আয়ত ঘনক আছে। দেখো, আমি দেখে নি ছবিটা ভালোভাবে করতে। ধরো একটা ঘনক আঁকলাম আমি, একটা ঘনক আছে আর একটা ধরো আয়ত ঘনক আছে, একটা আয়ত ঘনক। ঠিক আছে, এবার বলা আছে দেখো যে আয়তঘনের তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, তাই না? 54, 18 আর 6 দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। এবার বলছে ঘনকের আয়তন আর আয়ত ঘনকের আয়তন সমান, তাহলে এর যে আয়তন হবে, আয়তন কি হবে বলতো? দৈর্ঘ্য ইন্টু, তাহলে এটা কি লিখছি আমরা? আয়তন ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটা হলো এর আয়তন। আর ঘনকটিরও আয়তন কত? আচ্ছা, ঘনকের তো কিছু দেওয়া নেই, তাহলে বাহুর দৈর্ঘ্যটা যদি আমি এ ধরে নিই, তাহলে ঘনকের আয়তন কি হবে বল? এর আয়তন হয়ে যাবে এ কিউব, তাই না? এই দুটো কি বলেছে? সমান বলেছে। বাস সমান করে দিলাম আমরা। বাস এখান থেকে এবারে এ এর মান বার করবো। এ এর মান বার করতে গেলে এটা কিউবটা ওইদিকে গেলে কিউব রুট হয়ে যাবে, তাই না? কিউব রুট অফ 54 ইন্টু 18 ইন্টু 6। এবার দেখো, এটাকে যদি আমি একটু ভেঙে নিই, 54টাকে আমি 6 ইন্টু 9 লিখতে পারি, 18টাকে আমি 6 ইন্টু 3 লিখলাম, আর এটা তো একটা 6 পড়েই আছে। এবার 9টাকেও আমি ভেঙে দিলাম, দেখো 3 ইন্টু 3-এ, সব দেখো ভাঙা হয়ে গেল। 6টাকে আর ভাঙছি না, কারণ কি?
কারণ আমি 3টে 6 অলরেডি পেয়ে গেছি, আর 3টে 6 থেকে বাইরে কি বেরিয়ে আসবে, একটা 6 বেরিয়ে আসবে। ক্লিয়ার প্রথম। নেক্সট দেখো 3ও আমি 3টে পেয়ে গেছি, এই 9টা তো আর নয়, 9টাকে তো আবার ভেঙে নিয়েছি, তাই না? 3 কটা পেয়েছি, একটা, দুটো, 3টে, আর 3টে 3 থেকে আরেকটা 3 বেরিয়ে চলে আসবে। এই 3টে 6 থেকে একটা 6 বেরিয়ে এলো, আর 3টে 3 থেকে একটা 3 বেরিয়ে এলো, মানে টোটাল হয়ে গেল 3 6 18। তাহলে ঘনকটার বাহুর দৈর্ঘ্য হয়ে গেল 18, অপশন এ। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, এটা কি বলছে। এটা বলেছে একটি কাঠের বাক্সের মাপ দেওয়া আছে 20 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার আর 10 সেন্টিমিটার। এটা মানে কি ইন্টু ইন্টু করে দেওয়া আছে, তাই না? 20 × 10, 12 × 10। তার মানে এই যে আমরা 3টে আলাদা আলাদা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে লেন্থ, একটা হচ্ছে ব্রেথ, একটা হচ্ছে হাইট, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা। তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যখন 3টে আলাদা আলাদা, তখন আমরা এটা নিশ্চয়ই বুঝতে পারছি যে কাঠের বাক্সটা হচ্ছে একটা আয়তঘন, তাই তো? তাহলে এটা যদি একটা আয়তঘনকার কাঠের বাক্স হয়, ধরো এটা হচ্ছে কাঠের বাক্সটা, যার দৈর্ঘ্যটা বলেছে 20, প্রস্থটা বলেছে 12, উচ্চতাটা বলেছে 10। ঠিক আছে, কাঠটি 1 সেন্টিমিটার চওড়া, মানে এই যে কাঠটা আছে, কাঠটা 1 সেন্টিমিটার চওড়া, মানে বুঝতে পারছো ব্যাপারটা, যে 1 সেন্টিমিটার যদি চওড়া হয়, তাহলে এর ভেতরে আরেকটা লেয়ার আমি এভাবে বানাতে পারি। জাস্ট ওপরটা করে দেখাচ্ছি, কারণ পুরো ছবিটা আমি এইভাবে আঁকতে পারবো না, 3D ফিগার তো এগুলো। তো কিছুটা এইরকম, যে এই যে ওপর দিকটা দেখো, যে এই যে মাঝখানে এই যে এই জায়গাটা, এই জায়গাটা, এটা হচ্ছে কাঠটা, মানে কাঠটা এতটা মোটা। ঠিক আছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা? আচ্ছা, তাহলে এই 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 টোটাল এই জায়গাটা হচ্ছে কাঠটার চওড়াটা। ঠিক আছে, যে কাঠটা কতটা চওড়া, যেটা এখানে বলে দিয়েছে 1 সেন্টিমিটার। তার মানে এই যে চওড়াটা আমরা আঁকলাম, এই যে কাঠটা আমরা আঁকলাম এতটা মোটা, এই এই যে চওড়াটা, এটা হচ্ছে 1 সেন্টিমিটার। ঠিক আছে, এইবার একটা জিনিস দেখো, যে এই দেখো, তোমাদের এই কনসেপ্টটা মনে আছে কিনা, যে একটা বড় আয়তক্ষেত্রাকার, ধরো কোন একটা মাঠের কথা বলছি, সেই মাঠের ভেতরে একটা রাস্তা আছে, ধরো 1 সেন্টিমিটার চওড়া, ধরো 1 সেন্টিমিটার চওড়া সেই আয়তক্ষেত্রাকার মাঠের ভেতরে একটা রাস্তা আছে। তো এই চওড়াটা হচ্ছে 1 সেন্টিমিটার। ঠিক আছে, আর এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা ধরো এই 20, আর প্রস্থটা ধরো 12। ঠিক আছে, এইবার এই কনসেপ্টটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, যে এই ভেতরের যদি দৈর্ঘ্য আর প্রস্থটা বার করতে চাই আমরা, তাহলে ভেতর দিকে দেখো, এদিকে 1 সেন্টিমিটার, এইদিকে 1 সেন্টিমিটার, টোটাল 2 সেন্টিমিটার কমছে। তাহলে ভেতরেরটা দৈর্ঘ্য হয়ে যাবে 18, আর ভেতরের প্রস্থটা হয়ে যাবে, প্রস্থ মানে এইটা কত হবে না, 12 থেকে আবার 2 কমে যাবে 10। তাহলে ভেতরের দৈর্ঘ্যটা হবে 18, আর ভেতরের প্রস্থটা হবে 10। এই যে কনসেপ্টটা বলেছিলাম 2D ফিগার যখন আমরা করেছিলাম, সেখানে আয়তক্ষেত্র যে চ্যাপ্টারটা পড়েছিলাম, সেখানে আশা করছি তোমাদের মনে আছে। তাহলে আমরা এই সেম কনসেপ্ট এই আয়তঘনের ক্ষেত্রেও লাগাবো, যে আয়তঘনের কাঠটা যদি এতটা চওড়া হয়, মানে এই 1 সেন্টিমিটার যদি চওড়া হয়, তাহলে এর ভেতরে যে ফিগারটা তৈরি হবে, ভেতরেও তো একটা আয়তঘনকার তৈরি হবে। যেমন এই আয়তক্ষেত্রাকার মাঠের ভেতরে যদি একটা রাস্তা থাকে, তাহলে দেখো বাইরে একটা আয়তক্ষেত্র আর ভেতরে একটা আয়তক্ষেত্র তৈরি করছে। তো অনুরূপ ভাবে, একইভাবে এই আয়তঘনাকার যে কাঠটা আছে, সেই কাঠটা 1 সেন্টিমিটার চওড়া, তাহলে এই বাইরে একটা আয়তঘনকার শেপ পাচ্ছি, এবার ভেতর দিকটাও একটা এরকম ভাবে আয়তঘনকার শেপ পাবো, তাই না? ভেতর দিকেও তো আবার এরকম একটা শেপ পাবো আয়তঘনকারই। তো সেই আয়তঘনকার যে শেপ পাবো ভেতরের দিকটা, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত হবে? দেখো, আমরা যদি 2D ফিগারটা লক্ষ্য করি, তাহলে দেখবো যে দৈর্ঘ্যটা 2 কমে গেল, প্রস্থটাও 2 কমে গেল। তো এই ক্ষেত্রেও সেমই হবে,
যে ভেতরের যে আয়তঘনাকার আমি ফিগারটা পাবো, সেক্ষেত্রে দৈর্ঘ্যটা কত হবে না, সেক্ষেত্রে দৈর্ঘ্যটা হবে 20 - 2 মানে 18, প্রস্থটা হবে 12 - 2 মানে 10, আর উচ্চতাটা হবে কত, উচ্চতাটা হবে 10 - 2, এটা হচ্ছে দৈর্ঘ্য ডেল। ঠিক আছে, 10 - 2 মানে হচ্ছে 8। ক্লিয়ার ব্যাপারটা? দেখো এটা 3D ফিগার, আমি এই জায়গায় ছবিটা আঁকতে পারছি না, কিন্তু তোমরা এই 2D ফিগার যেটা আমরা করেছিলাম আয়তক্ষেত্রে, সেই কনসেপ্টটা এটার সাথে রিলেট করো, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তো এবার একটা জিনিস দেখো, এই যে বাইরের যে আয়তঘন, তাহলে এটা বাইরের একটা আয়তঘন, ভেতরে একটা আয়তঘন, তাই না? তাহলে বাইরের যে আয়তঘন, আয়তঘন তার যে আয়তন, কারণ আমাকে এখানে আয়তনই বার করতে বলেছে, কাঠের আয়তনটা, তাহলে বাইরের আয়তন থেকে যদি ভেতরের আয়তনটা আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পাবো, কাঠের আয়তনটা পেয়ে যাবো। বাইরের আয়তন থেকে, যেমন এখানে দেখো, এই যে রাস্তার ক্ষেত্রফল যখন আমরা বার করছিলাম, আমরা যখন রাস্তার ক্ষেত্রফলটা বার করছিলাম, আশা করছি তোমাদের মনে আছে এই জিনিসটা, তখন কি বলেছিলাম, যে বাইরের ক্ষেত্রফল মাইনাস ভেতরের ক্ষেত্রফল, এটা বলেছিলাম, তাই না? মনে আছে আশা করছি তোমাদের এটা, এই কনসেপ্টটা। তো সেম ভাবে এটা, এই যে এটা কি, এটা কাঠটা, আমি যদি কাঠটার আয়তন বার করতে চাই, দেখো এটা মুছছি আমি যদি কাঠের আয়তন বার করতে চাই, তাহলে একই রকম ভাবে যেমন এটা করেছিলাম, ঠিক সেই রকম ভাবে বাইরের আয়তন মাইনাস ভেতরের আয়তন করে দেবো, তাহলেই বেরিয়ে যাবে ভেতরের আয়তন। বুঝতে পারছো ব্যাপারটা কি বলতে চাইছি আমি? বাইরের আয়তন মাইনাস ভেতরের আয়তন করলেই কাঠের আয়তন বেরিয়ে যাবে। তাহলে বাইরের আয়তন, তাহলে এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু তোমরা একটু ভালো করে মনে রাখবে। ঠিক আছে, যে আমাকে যদি এটা আয়তঘনের ক্ষেত্রে পড়ছি, এটা ঘনকের ক্ষেত্রে হবে, এই কনসেপ্টটা আমরা আবার ধরো যখন গোলক করব, গোলকেও পাবো, সবেই এই কনসেপ্টটা পাবো। ঠিক আছে, তাহলে আমি এটা একবার ভালো করে লিখে দিচ্ছি তোমাদের জন্য, এই জায়গাটা তোমরা কিন্তু একটু ভালো করে মনে রেখো। যদি আমাকে কাঠের আয়তন বার করতে হয়, কনসেপ্টটা বুঝে রাখো, কারণ কাঠই যে সবসময় থাকবে তার তো কোনো মানে নেই, আমি এই অঙ্কটার জন্য বলছি। কাঠের আয়তনটা বের করতে হয়, তাহলে আমাকে বাইরের আয়তন থেকে মাইনাস করতে হবে ভেতরের আয়তন, ঠিক আছে? তাহলে দেখো এই ক্ষেত্রে বাইরের আয়তনটা কত বলো, বাইরের যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, আয়তন মানে কি, আচ্ছা আয়তঘনের আয়তনের ফর্মুলাটা কি হয়, আয়তঘনের আয়তন কি হয় বলো, দেখো তোমাদের মনে আছে নিশ্চয়ই, এর ইন্টু বি ইন্টু এইচ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে এটা কত হবে 20 ইন্টু 12 ইন্টু 10, আর এটা হয়ে যাবে 18 ইন্টু 10 ইন্টু 8। জাস্ট এটা একটু ক্যালকুলেশন করে নেবো, 12 2 24, 2400 মাইনাস মাইনাস এটা হচ্ছে 1440। এবার যদি এটা মাইনাস করে নিই আমি, তাহলে এটা হবে 60 960, অপশন ডি। ক্লিয়ার ব্যাপারটা? দেখো একবার ভালো করে দেখে নাও, জিনিসটা কিন্তু ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো, না বুঝলে আমাকে জানিও সব। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা এই কোশ্চেনটা অলরেডি আগে করে নিলাম আমরা, রিপিট হয়ে গেছে, পরেরটা দেখি। দেখো কি দেওয়া আছে, 9 সেন্টিমিটার দীর্ঘ, 6 সেন্টিমিটার প্রশস্ত এবং 6 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটা আয়তঘনককে গলিয়ে 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কতগুলো ঘনক তৈরি করা যাবে?
এই টাইপের কোশ্চেনটা ভালো করে বুঝে রাখো। যখন এই গলিয়ে টার্মটা দেবে মানে কাউকে গলানো হচ্ছে, মেল্ট করা হচ্ছে। হুম, গলানো হলে আয়তন সমান হয়, এটুকু মনে রাখো তোমরা, আয়তন সমান হয়। আর কিছু সমান হয় না, কিন্তু গলানোর অঙ্কে আমাকে এই আয়তনটাকেই সমান করতে হয়, এটা যেন মাথায় থাকে। তাহলে কার আয়তন? দেখো কোন কোন আয়তনকে সমান করব। এখানে একটা আয়তঘন দেওয়া আছে, আর একটা শেপ কি দেওয়া আছে, ঘনক। তার মানে একদিকে আমরা আয়তঘন লিখবো আর একদিকে লিখবো ঘনক। আয়তঘন এর আয়তন আমরা জানি লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, আর ঘনকের আয়তন হয় এ কিউ। আয়তঘনের ক্ষেত্রে দেখো লেন্থ, ব্রেথ আর হাইট, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা এটা দেওয়া আছে। আর ঘনকের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যটা দেওয়া আছে 3, তাহলে 3 কিউব হয়ে গেল ঘনকের আয়তন। কোশ্চেন হচ্ছে এখানে আয়তঘন কটা ছিল, একটা ছিল, তাই না? সেই জন্য আয়তঘনর আগে আমি 1 গুণ করতেও পারি বা নাও করতে পারি, যেহেতু একটা, ঠিক আছে। আর ঘনক কটা ছিল, ঘনক কটা এটাই তো বার করতে বলেছে, যে কতগুলি ঘনক তৈরি করা যাবে। আর ঘনক কতগুলো ছিল এটা আমরা জানি না, সেই জন্য ঘনকটার আগে কত গুণ করবো জানি না, মানে ধরে নিলাম এক্সটা। তাহলে একটা আয়তঘনকের আয়তন এত, এক্সটি ঘনকের আয়তন এটা। এবারে কি বলেছে, ঘনকের আয়তনটাই আমি কি বললাম একটু আগে, যে গলানো হলে একটা কোনো কিছুকে গলিয়ে অন্য কোনো কিছু শেপে দিলে সেক্ষেত্রে আয়তনটা সমান হয়, সেক্ষেত্রে আয়তনটা সমান হয়, এটা যেন তোমাদের মাথায় থাকে, আয়তনটা সমান হয়, এটা তোমরা মাথায় রেখো। তাহলে আয়তনটা আমরা কি করে দেবো, এখন সমান করে দেবো। তো এটা যদি সমান করে দিই, এবার জাস্ট এটা একটু ক্যালকুলেশন করবো। 9 × 6 × 6 এদিকে, আর এদিকে হচ্ছে x × 3 কিউ, মানে 3 × 3 × 3। কাটাকাটি করে নাও, 3 × 2 = 6, 3 3 9, আবার 3-এর সাথে 3 কেটে যাবে, তাহলে এক্স এর মান কত হয়ে গেল, 12। দেখো অপশন বি। আচ্ছা এখানে দুটো অপশনই আছে, আর দুটো অপশন কেটে গেছে, যাই হোক এই দুটোর মধ্যেই পেয়ে গেছি অপশন বি। ক্লিয়ার ব্যাপারটা? খুব ইম্পর্টেন্ট টাইপ, মনে রাখবে। কোনো কিছুকে গলানো হলে সেক্ষেত্রে আয়তনকে সমান করতে হয়, বাস এইটুকুই। চলো নেক্সট। আচ্ছা দেখো বলা আছে একটা ঘনকের একটি তলের কর্ণ 4√2 সেন্টিমিটার, একটি তলের কর্ণ। এইখানে এবার কোশ্চেনটা একটু বোঝার আছে। দেখো ঘনকের কর্ণ বলতে কোনটা বলেছিলাম, একটা যখন আমরা ঘনক করছি, দেখো এই জিনিসটা মনে আছে কিনা, আগের ক্লাসেই বলেছি যে একটা ঘনক ধরে, এটা একটা ঘনক আমি বললাম, এর কর্ণ বলতে কোনটা বোঝাবে। এটা ধরো একটা ঘনক হলো, এবার এর কর্ণ বলতে কোনটা বোঝাবে। দেখো আগের দিন বলেছিলাম কি, ওপর দিকের একটা কোণ থেকে তার অপোজিট দিকে, তার বিপরীত দিকে নিচের কোণ পর্যন্ত যদি একটা লাইন টানা হয়, তাহলে সেটাকে বলা হয় কর্ণ, তাই না? কর্ণ 4টা থাকে। তুমি তোমার বাড়িটার দিকে তাকাও, বাড়িটার ওপরের দিকে 4টা কোণ আছে, তাই না? ওপরের দিকে 4টা কোণ আছে। সে যে কোনো একটা কোণ থেকে, ছাদের যে কোনো একটা কোণ থেকে, মেঝেরও নিচে 4টা কোণ আছে, তাই তো? মেঝের নিচে 4টা কোণ আছে। তো ছাদের যে কোনো একটা কোণ থেকে, ধরো এই কোণ থেকে যদি ধরি, মেঝের তার বিপরীত দিকের কোণটা, তাহলে এর বিপরীত দিকে কোণ হবে এটা। যে লাইন যদি আমরা একটা টানি, তাহলে যে লাইনটা পাবো সেটাকে কর্ণ বা ডায়াগোনাল বলা হয়, এটা তোমাদেরকে বলেছে। তো এই যে ডায়াগোনাল না, ডায়াগোনাল বা কর্ণ বলতে বেসিক্যালি আমরা এটাই বুঝি। অ্যাকচুয়ালি তোমার এই ঘনকে বা আয়ত ঘনকে ডায়াগোনাল 2 রকমের হয়, ভালো করে বোঝো, বেশি চাপ নেওয়ার দরকার নেই। যে ডায়াগোনাল 2 রকম ভাবে হতে পারে। এক তো আমি এই যেরকম ভাবে বললাম, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় বডি ডায়াগোনাল, যেটাকে জেনারেলি আমরা ডায়াগোনাল বলে চালিয়ে দিই ঘনকের ক্ষেত্রে বা আয়তঘনের ক্ষেত্রে। আরেকটা হয় ফেস ডায়াগোনাল। ফেস ডায়াগোনাল, ফেস মানে কি বলো, তল, তাই না? ফেস মানে তল, আগের দিনই বলেছি। মানে কি বলতে চাইছে, মানে বলতে চাইছে যে এরকম যদি একটা আয়তঘন থাকে, সে আয়তঘনের এই তো
তল আছে, যেমন এই উপর দিকে যদি আমি এই বর্গক্ষেত্রটার কথা বলি তাহলে এটা একটা তল, তাই তো এরকম 6টা তল আছে। তো এই তলেরও তো একটা আমি ডায়াগোনাল বানাতে পারি, একটা কর্ণ বানাতে পারি। মানে তোমার বাড়ির যদি একটা দেওয়ালকে তুমি লক্ষ্য করো, বাড়ির যে কোনো একটা দেওয়ালের কথা তুমি ভাবো, সেই দেওয়ালেরও তো তুমি একটা কর্ণ আঁকতে পারো, দেওয়ালের একটা কোণ থেকে আরেকটা কোণ। এইটার ক্ষেত্রে দেখো, ঠিক তোমার ঘরের মাঝখান দিয়ে একটা লাইন আসবে, তাই না? ঘরের মাঝখান দিয়ে, যে উপরের কোণ থেকে নিচের অপোজিট দিকে নিচের কোণে আসতে গেলে ঘরের মাঝখান দিয়ে লাইনটা চলে আসবে, তাই না? কিন্তু এটা দেখো ঘরের মাঝখান দিয়ে যাচ্ছে না, এটা যে কোনো একটা দেওয়াল, সেই দেওয়ালের তো একটা কর্ণ হতে পারে, একটা কোণ দিকে আরেকটা কোণ যদি আমি লাইন টেনে দিই তাহলে এটা দেওয়ালের উপরে একটা দাগ হবে। তাহলে এই যে একটা দেওয়ালের ওপর বা একটা তলের ওপর যদি আমরা কর্ণ আঁকি, সেটা হয় তল ডায়াগোনাল, মানে ফেস ডায়াগোনাল, ঠিক আছে? আর এই যে ঘরের মাঝখান দিয়ে যদি ডায়াগোনালটা আসে, কর্ণটা আসে, তাহলে সেটাকে বলি বডি ডায়াগোনাল। যদি শুধুমাত্র কর্ণ দেওয়া থাকে, যদি আয়তঘন বা ঘনকের কর্ণ বলে, তাহলে আমরা এটাকেই বুঝি, ঠিক আছে? কিন্তু যদি তোমাকে স্পেশালি বলে দেয় যে ফেস ডায়াগোনাল বা তলের কর্ণ যদি বলে দেয়, তখন তোমাকে বুঝতে হবে যে এটা এই কেসটা বলছে যে যে কোনো একটা দেওয়ালের ওপর করা হয়েছে, এটা নয়, ঠিক আছে? বুঝতে পারলাম জিনিসটা? তাহলে দেখো এইখানে আমাকে তলের কর্ণ বলেছে। তলের কর্ণ বলতে কি, তাহলে এখানে যে কোনো যে আমাদের যে ঘনক, সে ঘনকের যে কোনো একটা তল কি থাকে, একটি তলের কর্ণ বলেছে না? তো ঘনকের এক একটি তল জানি এক একটা কি হয়, বর্গক্ষেত্র হয়, তাই তো? তাহলে তার যে কর্ণ, সেই কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া আছে। এবার বলো বর্গক্ষেত্রের কর্ণ কি হয়, ফর্মুলা? বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলাটা বলেছি, দেখো √2a, এইটা, তাই না? এইটা বলা আছে কোশ্চেনে। বডি ডায়াগোনাল, এই কর্ণটা কি হয়, √3a, এইটা কিন্তু এই কোশ্চেনে বলা নেই, এক্ষেত্রে এইটা বলা আছে ফেস ডায়াগোনাল। ফেস ডায়াগোনাল হয় √2a ঘনকের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে বলা আছে √2a = 4√2। বোঝা গেল জিনিসটা? এটা কিন্তু √3a লিখলে হবে না, যে ঘনক দেখলে তোমরা আবার কর্ণ দেখছো, তো ঘনকের কর্ণে √3a হয় আমি বলেছি, এটা লাগিয়ে দেবো, তাহলে কিন্তু হবে না। এখানে তলের কর্ণ বলা আছে, এটা কিন্তু লক্ষ্য করতে হবে। ক্লিয়ার? তো দেখো এটা যদি ক্যালকুলেশন করি, এর মান কত হয়ে যাবে, √2 কেটে যাবে, 4 হয়ে যাবে। বার করতে কি বলেছে, ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত। এবার ঘনকটির কর্ণ বলেছে, কর্ণ বলতে কোনটা বুঝি আমরা, বডি ডায়াগোনাল অ্যাকচুয়ালি, তাই না? ঘনকের কর্ণ বলতে বডি ডায়াগোনালটাই বোঝাই। তো সেটার ফর্মুলা কি হয়, কর্ণের ফর্মুলা কি হয় ঘনকের, √3a, তাই না? সরি, √3a, তার মানে এর ভ্যালু হলো 4, তার মানে 4√3, 4√3, অপশন বি। ক্লিয়ার? চলো নেক্সট। দেখো দেওয়া আছে একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য। এবার দেখো এখানে যে একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য বলা আছে, তাহলে এটা আমি কি ধরবো, বডি ডায়াগোনাল না ফেস ডায়াগোনাল, তুমি বলো? একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে অবশ্যই কিছু বলা নেই, মানে বডি ডায়াগোনাল। বডি ডায়াগোনাল, যেটার ফর্মুলা হয় √3a। তলের বললে তখন ফেস ডায়াগোনাল, তখন √2a হবে, ঠিক আছে? তাহলে এখানে √3a এরই ভ্যালু দেওয়া আছে 4√3, √3 ক্যান্সেল আউট হয়ে যাবে, এর মান আবার কত পেয়ে যাবো, 4। এর ঘনকটির ঘনফল কত, আচ্ছা ঘনফল মানে ঘনফল, ঘনফল মানে আয়তন, এগুলো কিন্তু মনে রাখো। যেহেতু আয়তনের যখন এককটা করি, আয়তনের যখন একক করি তখন দেখবে, ধরো সেন্টিমিটার আছে, তাহলে আয়তন এককটা কি হবে, সেন্টিমিটার কিউব, মিটারে থাকবে মিটার কিউব। এই যে কিউব, কিউব মানে কি, ঘন, সেই জন্যই বলা হয় ঘনফল। তাহলে ঘনফল মানেই আয়তন, তাহলে তোমাকে আয়তন বার করতে বলেছে। আয়তন কি হয়, আয়তন বা ঘনফল যেটা হয় আমাদের a³, আর a³ মানে 4 এর কিউব, সেটা হয়ে যাবে 216, ঠিক আছে? অপশন নেই, আচ্ছা সরি কি করে অপশনে থাকবে, 4 এর কিউব তো 216 হয়ই না, 6 এর কিউব 216, তাই না? 4 এর কিউব 64, অপশন সি। ক্লিয়ার? কিউব গুলো একটু মনে রাখবে, আমার ভুল হয়ে যাচ্ছে, তোমাদের জন্য ঠিকঠাক মনে থাকে। চলো নেক্সট। দেখো দেওয়া আছে 15 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলক গলিয়ে 3 সেন্টিমিটার ব্যাসার্ধের কতগুলো গোলক তৈরি করা যাবে। তাহলে আবার এই দেখো গলিয়ে, গলানো বা মেল্ট করা,
ইংলিশে কোশ্চেন করলে এটা মেল্টিং পাবে, ঠিক আছে, মেল্ট পাবে। তাহলে গলানো যখনই থাকবে তখন আয়তন সমান করতে হবে, তাই না? আয়তন আয়তন হবে কি সমান, এটাই তো কনসেপ্ট। এইদিকে কার আয়তন কি গলাচ্ছি? আচ্ছা গোলক, সরি সরি, এটা গোলকের কোশ্চেন হয়ে গেছে। চলো এই কোশ্চেনটা তোমাদেরকে আমি পরে পড়াবো, ঠিক আছে, কারণ এটা গোলকের কোশ্চেন, ঘনক নয়। ঘনক বা আয়তঘনক নয়, গোলক যখন করাবো এটা করাবো, ঠিক আছে। তার মানে চলো নেক্সট, এটা পরে পরে কোনো ক্লাসে হবে, যখন আমরা স্ফিয়ার বা গোলক চ্যাপ্টারটা আলোচনা করব তখন এই কোশ্চেনটা করাবো। কনসেপ্ট সেম, আয়তন আছে, সরি গলানো আছে মানে আয়তন সমান হবে, ঠিক। চলো নেক্সট, একটি ঘনাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 5, 3, 4 মিটার, এমন সরি তার মধ্যে রাখা যেতে পারে এমন একটি লাঠির সর্বাধিক দৈর্ঘ্য কত? আচ্ছা একটা ঘর আছে, সে ঘরের মধ্যে আমি একটা লাঠি রাখবো, তো কত লম্বা লাঠি রাখা যাবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে দেখো, ঘরটা ঘনকাকার মানে ঘনক নয় কিন্তু, কারণ কি করে বুঝলাম, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা তিনটা আলাদা আলাদা, তার মানে এটা একটা আয়তঘন। এটা আমাদেরকে বুঝতে হবে, ঘনকাকার দেখে ঘনক ভাবো না আবার, এটা হচ্ছে একটা আয়তঘন। ধরো এই যদি একটা আয়তঘন আমি আঁকি, এটা হচ্ছে একটা আয়তঘন, এটার আবার পোলিও হয়ে গেল, এটা একটু ঠিক করে নি। আচ্ছা ঠিক আছে, এই ঘরটার মধ্যে সব থেকে লম্বা লাঠি সর্বাধিক দৈর্ঘ্য বলেছে, কত রাখা যাবে? তো মনে রাখবে, এই ঘরটার মধ্যে সর্বাধিক দৈর্ঘ্যের লাঠি মানেই বোঝাই যে ওটার বডি ডায়াগোনাল, মানে ওটার কর্ণ, সোজা কথা। বডি ডায়াগোনাল মানে আমি বললাম কি হয়, কর্ণ, তাই না? মানে কর্ণ, কর্ণটাই হচ্ছে সব থেকে লম্বা এই ঘরটার মধ্যে, ঠিক আছে। তুমি নিজের ঘরটার কথাই চিন্তা করো, ওপরের কোণ থেকে তার বিপরীত দিকের একটা নিচে কোণ, ওই কোণের দৈর্ঘ্যটা যত হবে ওটাই হবে ঘরের মধ্যে সব থেকে লম্বা দৈর্ঘ্য। কারণ সেটা নর্মালি এই বরাবর, দৈর্ঘ্য বরাবর বা প্রস্থ বরাবর বা উচ্চতা বরাবর রাখার থেকেও বেশি হবে, ঠিক আছে। তাহলে সর্বাধিক লম্বা লাঠি, সর্বাধিক দৈর্ঘ্যের কোনো জিনিস রাখতে গেলে সেক্ষেত্রে কর্ণ বার করতে হয়, এইটা তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবার এটা একটা আয়তঘনকার শেপ, এবার আয়তঘনক হলে তার কর্ণের ফর্মুলা কি হয় বলেছিলাম, কর্ণ হয় √/, দৈর্ঘ্য স্কোয়ার যুক্ত প্রস্থ স্কোয়ার যুক্ত উচ্চতা স্কোয়ার। এবার এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই দেওয়া আছে, তাহলে √/, 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। ক্যালকুলেশন একটু করে নাও, 25 প্লাস 9 প্লাস 16, তাহলে √/50, তাই না? 9 আর 16 25, 25 50, তাহলে 50 থেকে আমরা কি লিখতে পারি, 50টাকে আমি লিখতে পারি না 25 × 2, তাহলে 25 থেকে তো 5 বেরিয়ে আসবে, আর 2টা ভেতরে থেকে যাবে, তাহলে 5√2 এত মিটার হয়ে যাবে সর্বাধিক দৈর্ঘ্যের লাঠি, এটা এই ঘরটার মধ্যে রাখা যাবে। বুঝতে পারলাম? ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা এটা হচ্ছে আজকে লাস্ট কোশ্চেন, এটাও দেখে নাও ভালো করে। কি বলেছে, যে একটি ঘরে 4টি দেওয়ালের ক্ষেত্রফল নির্ণয় করুন। আচ্ছা 4 দেওয়ালের ক্ষেত্রফল বার করতে বলেছে, ঘরের মানে আয়ত ঘনকার ঘর বা ঘনকাকার কিছুই হতে পারে, দেখে নিই কি আছে। দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 5 মিটার, উচ্চতা 4 মিটার, মানে এটা একটা আয়ত ঘনক, তাই না, আলাদা আলাদা আছে। আবার প্রতি বর্গমিটার হোয়াইট ওয়াশ করতে 5 টাকা খরচ হলে 4টি দেওয়াল হোয়াইট ওয়াশ করতে মোট খরচ কত হবে সেটাও নির্ণয় করতে বলেছে। মানে এখানে দুটো কোশ্চেন আছে, একটা প্রথমে 4 দেওয়ালের ক্ষেত্রফল বার করবো, তারপরে খরচা কত হচ্ছে সেটা বার করবো। এবার বলো, 4 দেওয়ালের যে ক্ষেত্রফল আমি বলেছিলাম সেটা মনে আছে? 4 দেওয়ালের ক্ষেত্রফল, দেখো 4 দেওয়ালের যদি ক্ষেত্রফল আমরা বের করি, সেখানে দুটো বাদ থাকে, একটা হচ্ছে ওপরের ছাদ আর নিচের মেঝে। আগের দিনই বলেছি, আগের ক্লাসেই বলেছি যে ছাদ আর মেঝের ক্ষেত্রফলটা 2 LB হয়, মানে এলবি হয়, এলবি এলবি করে হয়, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করেই হয়, ঠিক আছে। আচ্ছা আমি আরেকবার বলে দিচ্ছি, ধরো এটা যদি একটা আয়তঘনাকার ঘর হয়, তাহলে 4টা দেওয়াল বলতে বোঝায় এই সামনেরটা
ওই পেছনেরটা, এই ডান দিকেরটা, এই বাঁ দিকেরটা, এই উপরের এইটা আর নিচের যে এইটা, এই দুটো বাদ। ঠিক আছে, এই দুটো বাদ। এবার এটা তো দৈর্ঘ্য এল, এটা তো প্রস্থ বি, তাহলে নিচের এই যে এইটা, নিচের যে এই মেঝেটা, এটা একটা আয়তক্ষেত্র হবে, এটা ক্ষেত্রফল কি হবে এল বি। দেখো এটা যদি এল হয় এই নিচেরটা, তাহলে এই ওপরেরটাও কি হবে এল হবে, আর এটা বি হলে এটাও হবে বি। তাহলে এই ওপরেরটা যে ছাদটা সেটাও একটা আয়তক্ষেত্র, তার ক্ষেত্রফল কত হবে এল বি। তাহলে ওপর আর নিচের মিলে, ছাদ আর মেঝে মিলে ক্ষেত্রফলটা কত হচ্ছে 2lb, তাই না? এইটা চলে যাবে, এটা করে দেবো আমরা মাইনাস, এটা ছেড়ে দেবো, এটা নেবো না। চার দেওয়ালের ক্ষেত্রফলের সময় আমাকে শুধু চারটা দেওয়ালই নিতে হবে। তা চারটা দেওয়ালের ক্ষেত্রফল কি বলেছিলাম? সমগ্র তলটা হয় কি, আচ্ছা সমগ্র তলের ক্ষেত্রফলটা কি বললাম, 2 × দৈর্ঘ্য ইন্টু প্রস্থ থাকবে, প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা থাকবে, প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা থাকবে। তিনজনেই একজন আরেকজনের সাথে গুণ হবে। এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলে দেওয়াল তো থাকে, তার সাথে সাথে ছাদ আর মেঝে সব থাকে। সমগ্র তল মানে কি কি থাকে, চার দেওয়াল প্লাস ছাদ প্লাস মেঝে, এটাই না সমগ্র সমগ্র তল বোঝায়। কিন্তু যখন আমাকে চার দেওয়ালের বের করতে বলছে, তখন এই ছাদ আর মেঝেটাকে আমাকে লিখলে হবে না, তাই না? তাহলে ছাদ আর মেঝের ক্ষেত্রফলটা কত দেখলাম 2lb। দেখো এগুলো শব্দ দুটো দুটো করে আছে না, বাইরে যে 2 গুণ করেছি মানে 2lb আছে, 2bh আছে, 2lh আছে, তাহলে দুটো এলবি, এটাকে আমাকে ধরলে হবে না। তাহলে এই ক্ষেত্রফলটা থেকেই জাস্ট 2lb আমরা মাইনাস করে দেবো, মানে এই এলবিটাকে লিখবো না, তাহলে আমরা চার দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে যাবো। তা চার দেওয়ালের ক্ষেত্রফলটা কি লিখবো, 2 × bh + lh। দেখো আমি এলবিটাকে লিখলাম না শুধু, বোঝা যাচ্ছে? ফর্মুলা তো ডাইরেক্ট মনে থাকলে খুব ভালো, আদারওয়াইজ কনসেপ্টটা ক্লিয়ার রাখো তোমরা, যাতে ফর্মুলা মনে না থাকলেও তোমরা অঙ্কটা করে আসতে পারো। ঠিক আছে, তো দেখো এবার জাস্ট তুমি ফর্মুলা পুট করে দাও, বা এখান থেকে আরেকটা কাজ করতে পারো, এই এইচটাকে কমন নিয়ে নিতে পারো, কারণ দুটোতে এইচ আছে, বি প্লাস এল হয়ে যাবে এটা। তাহলে 2h এর মান কত বলেছে 4, দেখো উচ্চতা 4 বলেছে, আর বি প্লাস এল মানে 6 + 5, তাহলে এটা হয়ে যাবে 8 × 5 + 6 11, চার দেওয়ালের ক্ষেত্রফল হয়ে যাবে 88 মিটার স্কোয়ার। ঠিক আছে, ক্ষেত্রফল সেই জন্য স্কোয়ার, আয়তন হলে কিউব। ঠিক আছে না, হয়ে গেল চার দেওয়ালের ক্ষেত্রফল। প্রথম কোশ্চেন অ্যান্সার আমার বেরিয়ে গেল। নেক্সট যে কোশ্চেনটা করেছে যে কত খরচ হবে, দেখো বলে দিয়েছে হোয়াইট ওয়াশ করছি মানে রং করছি, সোজা কথা, প্রতি বর্গমিটারে, মানে প্রতি মানে কি এক, প্রতি মানে কি এক, তাহলে 1 বর্গমিটার হোয়াইট ওয়াশ করতে 5 টাকা খরচা হবে। তাহলে আমার 88 বর্গমিটার, বর্গমিটার মানে মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার মানে বর্গমিটার, স্কোয়ার মানে তো বর্গ, তাই? তাহলে 88 বর্গমিটারে কত খরচা হবে, তাহলে 1 বর্গমিটারে খরচা কত 5 টাকা, 88 বর্গমিটারে খরচা কত হবে 5 × 88, তাহলে এটা গুণ করো, 5 × 8 = 40, 5 × 8 = 40, 44, এত টাকা। ক্লিয়ার ব্যাপারটা, 440 টাকা হয়ে যাবে খরচা। তাহলে এই যে সেকেন্ড যে কোশ্চেনটা, এটার অ্যান্সার আমার বেরিয়ে গেল। ক্লিয়ার, বোঝা গেল জিনিসটা? তো আশা করছি তোমরা ক্লাসটা সব বুঝতে পারলে। নেক্সট আমরা থ্রিডির বাকি যে টপিকগুলো পরের ক্লাসে আমরা আলোচনা করবো, আজ এটুকুই।